বেশি দিনের কথা নয়, এই গেল শ্রাবণ মাসের 11 তারিখ, পূর্ণিমার রাত। 10টার সময় শয্যা নিয়েছি। এখন 12টা বেজে গেছে, কিন্তু চোখে আর ঘুম আসে না। ঘর থেকে বেরিয়ে এলুম বারান্দায়। সামনে গঙ্গা, চাঁদের আলো তাকে যেন রূপো দিয়ে মুড়ে দিয়েছে। ভাবলুম খানিকটা বেরিয়ে এলে হয়তো অনিদ্রার কবল থেকে মুক্তি পাব। বেরিয়ে পড়লুম। একদিকে চিরজাগন্ত জংলা ঝোপঝাড়, আর তার পাশেই বয়ে চলেছে গঙ্গা। অপরদিকে পথ কিছু দূরে দূরে ঘুমন্ত বাড়ির সারি, সব নিস্তব্ধ, মাঝে পথিকহীন পথ। এত রাতে নদীর ঘাটের কাছে কোনো বিকট কণ্ঠী গায়কেরা নেই। স্নান করতেও আর এখানে উপস্থিত নেই কেউ। কোনো চিৎকার চেঁচামেচি কোলাহল নেই। এই চমৎকার নির্জনতাটুকু উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এই কলকাতা শহরে গঙ্গার ধারে বেড়াবার আসল সময় হচ্ছে এই মধ্যরাত। এখন থেমে গেছে যত গোলমাল। আকাশ বাতাস এখন শান্ত। কান আর প্রাণ শুধু শুনছে এই গঙ্গার জল তরঙ্গে হিমালয়ের গম্ভীর বাণী। কত কোটি কোটি যুগ আগে জন্ম হয়েছে এই পবিত্র বাণীর। করতে পারে না সঠিকভাবে কেউ তার কল্পনা। একেই নিঃশেষে গ্রাস করতে পারেনি ওই অনন্ত সমুদ্র। নদীর তীরে বরাবর মস্ত বড় একটা বটগাছ অনেকখানি জায়গা জুড়ে আবছা আবছা অন্ধকার সৃষ্টি করে দাঁড়িয়ে আছে। আর তারই মধ্যে অন্ধকারে এখানে ওখানে দপদপ করছে 4-5টা জোনাকি। খেলা করছে ঠিক যেন আগুনের ফিনকির মতো। জায়গাটা ভালো লাগলো। বট গাছের ছায়ায় অন্ধকার নিভৃত নিদ্রিত নদীঘাটের কোলে এসে ছলাৎ ছলাৎ করে গঙ্গার জল শব্দ তুলছে। ছোট ছোট ঢেউ যেন কৌতুক হাস্য করে ঘাটের ওই পাষাণের ঘুম ভাঙাবার চেষ্টা করছে। স্থানে এসে বেশ লাগলো। ওখানেই বসে পড়লাম। গোটা গঙ্গা জুড়ে আকাশের চাঁদের জ্যোৎস্নার রূপালী আলো কাড়িকুড়ি খেলা করছে। দৃশ্য দেখতে দেখতে নিজের অজান্তেই কখন যেন গুনগুন করে গান শুরু করে দিলাম। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে লজ্জিত হয়ে গান থামিয়ে দিলাম। অবশ্যই কারণ আছে লজ্জার। দৃঢ়পণ করে গঙ্গার ধারে যারা নিয়মিত বেসুরো গান করে, আমি নিজে দু চোখে দেখতে পারি না তাদের। অথচ আজ আমি নিজেই গঙ্গার ধারে বসে গান গাইবার চেষ্টা করছি। না, বিরত থাকি। গান থামিয়ে অনেকক্ষণ চাঁদের আলো ধোয়া ওপারের অস্পষ্ট গাছপালার দিকে তাকিয়ে রইল আমার চোখ। ওখানে একটা আগুন জ্বলছে গাছপালার আড়ালে। বোধ হয় চিতার আগুন। স্তব্ধ রাত্রির বুক চিরে মেয়ে গলার একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে। সুন্দর নৈসর্গী রাত্রে মৃত্যু স্মৃতি ভালো লাগলো না। বাড়ি ফিরব ভেবে উঠে দাঁড়ালাম। ঠিক এই সময় আচমকা আমাকে চমকে দিয়ে উপরের গাছটার থেকে ডেকে উঠল একটা বাচ্চা পেঁচা। অবিকল ঠিক যেন ভুতুড়ে শিশুর কান্না। দারুণ চমকে উঠলাম। যদিও ভয়ের কারণ সেরম ছিল না, আর এরম নয় যে আমি খুব ভীতু মানুষ, তবু কেন জানি না
বুকের কাঁচটায় কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠতে লাগলো। মনে হলো পেঁচার বাচ্চাটা অকারণে কাঁদছে না, সে নিশ্চয়ই ভয় পেয়েছে। কিন্তু কিসে ভয় পেয়েছে সেই নিশাচর প্রাণী? এরপরে আমি অনুভব করলাম এই নদীর স্থানে এখানে আমি যেন আর একলা নই। যেন কার হিংসুটে চোখ তীক্ষ্ণ উত্তপ্ত দৃষ্টি দিয়ে আমার পিঠের ওপরে বিঁধছে বারবার। নিজের অমূলক ভয়ে নিজে হেসেই উড়িয়ে দিতে চাইলাম, পারলুম না। সে ভয় গেল না। হঠাৎ নিজের কানে শুনলাম আমার ঠিক পেছনে কে যেন বিড় বিড় করে কথা কইছে। তাড়াতাড়ি ফিরে দেখি ওই বটগাছের তলায় দাঁড়িয়ে আছে একটা লোক, স্থির পাথরের মূর্তি, মাথায় এলোমেলো ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কটকটে বিস্ফারিত চোখ, নিষ্পলক লম্বা টিকলো নাক বড়শির মতো বাঁকানো, অস্থি চামড়া সার দীর্ঘ দেহ, তার রং কুচকুচে কালো, আদুর গা, খালি পা, নিম্নাঙ্গে কাপড় হাঁটু পর্যন্ত রয়েছে। ভদ্র অবস্থার লোক বলে মনে হলো না তার কিছু। প্রথমে খেয়াল হয়নি, কিন্তু এবার বুঝলাম লোকটা দাঁড়িয়ে আছে ওই ঝুপসি বটগাছের তলায় প্রায় অন্ধকারে, আমার থেকে 25 হাত দূরে। তবুও তাকে এত স্পষ্ট কি করে আমি দেখতে পাচ্ছি? এটা তো আশ্চর্য বিষয়। মুখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, এমনকি হাত পায়ের নখ পর্যন্ত। এই ব্যাপারটা তো স্বাভাবিক লাগছে না। যাই হোক, সেই মুহূর্তে এসব ভেবে একটু চেঁচিয়ে বললুম, তুমি কে হে? লোকটা জবাব দিল না, একটু নড়লও না। আপন মনে বিড় বিড় করে কিছু কথা যেন বকতে লাগলো। আবার জিজ্ঞাসা করলাম, কি হে, এত রাত্রে কি করছো এখানে তুমি? সে কথার আবার সেই কোনো জবাব নেই। কিন্তু বিড়বিড় আর বকুনি থামল না। নিশ্চয়ই পাগল, নইলে বিড়বিড় করে বকে কেন? তাকে নিয়ে আর মাথা ঘামানোর দরকার মনে করলাম না। পেঁচার বাচ্চাটা তখনও সমানে চিৎকার করে যাচ্ছে। ওই মৌন রাত্রি কি বীভৎস করে তুলেছিল, আমি তাঁরই চেঁচামেচির মানে খুঁজে পেলাম না। এবারেও তাকে বাস্তবিক অর্থেই ভয় পাওয়া নিশাচর প্রাণী মনে হলো। কোন ডালে তার বাসা উপরে তাকিয়েও আবিষ্কার করতে পারলাম না এই অন্ধকারে। এবার মনে এলো বিরক্তি। না, নিরবিচ্ছিন্ন শান্তি আর কোথাও নেই। ধুত, উঠেই পড়ি। চাঁদের আলোয় মোড়া গঙ্গার ধারে এলাম নিরালায় বসে একটু রূপের স্বপ্ন দেখব বলে। কিন্তু স্বপ্ন আমার ভেঙে দিলে ওপারের ওই জ্বলন্ত চিতা, শোকার্ত নারীর আর্তনাদ এবং এপারে ওই পেঁচার কান্না আর পাগলের বিড় বিড় বকুনি। দরকার নেই আর কবিত্বে। এবার বাড়িতে ফিরে যাওয়া যাক। উঠে দাঁড়ালাম, পিছনে একবার গাছতলার দিকে তাকালাম। পাগলটা সেখানে আর নেই, কিন্তু তার বিড় বিড় বকুনি তখনও শোনা যাচ্ছে। এই সময় হঠাৎ আমার দৃষ্টি আকর্ষিত হলো গাছের উপর দিকে।
একটা মোটা ডালের দুই দিকে দুই পা ঝুলিয়ে বসে পাগলটা। নিজের গলায় পড়ছে একটা দড়ির ফাঁস, বিড় বিড় করে বকতে বকতে। কি সর্বনাশ! ও কি তবে পাগল নয়? ও কি এখানে এসেছে গলায় দড়ি দিয়ে মরতে? প্রশ্নটা মাথায় ধাক্কা খেল। না না, লোকটা পাগলাই বটে, নইলে আমার সামনে আত্মহত্যা করতে চায়। ঠিক এই মুহূর্তে পাগলামির দ্বারা আক্রান্ত হয়ে ওর এই বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, ওহে, ওরে শুনছো কি তুমি? করো কি? আরে দড়ি খোলো গলা থেকে, শিগগিরই গাছের ডাল থেকে নেমে পড়ো। লোকটা আমার দিকে ফিরেও তাকালো না, কিন্তু হা হা করে হেসে উঠল বেশ কতক জোরে, ভয়ানক অট্টহাসি সে। লক্ষ্য করে শুনতে পেলাম পেঁচার বাচ্চাটা পর্যন্ত গাছ থেকে ভয়ে চুপ মেরে গেল এবার ওই হাসিতে। হাসিটা শুনতে পাচ্ছি কানের কাছে বটে, কিন্তু আমার মনে হলো ও হাসি যে হাসছে সে যেন আছে অনেক অনেক দূরে। ও যেন পৃথিবীর হাসি নয়। পর মুহূর্তেই আড়ষ্ট চোখে দেখলাম লোকটা ঝুপ করে নিচে লাফিয়ে পড়ে দড়িতে ঝুলতে ঝুলতে হাত পা ছুঁড়তে লাগলো। সঙ্গে সঙ্গে শিউরে উঠে লক্ষ্য করলাম তার দুটো পাকানো কপালে উঠা চোখ ঠিক যেন ফসফরাসের মতো জ্বলছে। আমি দু এক মুহূর্ত মন্ত্রমুগ্ধের মতো নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম। চোখের সামনে এমন আত্মহত্যার চেষ্টা দেখি কেননা স্তম্ভিত হব। লোকটার জিভখানা মুখের বাইরে বেরিয়ে পড়ে লক লক করে ঝুলছে, আর তার পা দুটো ক্রমাগত করছে শূন্যে পদাঘাত। তারপরই আমার হুঁশ হলো। লোকটার দেহ ঝুলছিল মাটি থেকে মাত্র 3 হাত উপরে। দ্রুত পদে দৌড়ে গিয়ে তাঁর শরীরটাকে উপর দিকে তুলে ধরবার চেষ্টাও করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সেও তার দুখানা দীর্ঘ কঙ্কালসার পা দিয়ে আমার বুক পিঠ জড়িয়ে ধরে আমাকে শক্ত বাঁধনে বেঁধে ফেলল, এবং সঙ্গে সঙ্গে আমার নাকে এলো একটা অত্যন্ত পচা ও ধসা মরার মৃতদেহর দুর্গন্ধ। আমি চেঁচিয়ে উঠলাম হাঁপাতে হাঁপাতে, বললাম, ছাড়ো ছাড়ো, আমি তোমাকে বাঁচাতে চাই। এমন করে চিপে ধরলে আমি তোমাকে বাঁচাবো কেমন করে? গাছের উপর থেকে হি 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 করে হাসতে আর হিঁচকি তুলতে লাগলো সে। এই অবস্থায় আমি ভাবতে লাগলাম, গলায় দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে কেউ কখনো হাসতে পারে? তাহলেও কি? মনে হতেই আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। অনুভব করলাম যে স্পর্শ আমি পাচ্ছি যে দেহের, তা অস্বাভাবিক রকম ঠান্ডা। এ জ্যান্ত মানুষের দেহ নয়, হতেই পারে না। মনের ভেতর দিয়ে বিদ্যুতের মতন খেলে গেল একটা সম্ভাবনার ইঙ্গিত। বাঁধন ক্রমেই ভীষণ হয়ে উঠছে। এদিকে সেই পায়ের চাপ। আমার মনে হচ্ছে আমার বুক পিঠের হাড়গুলো এবার ভেঙে গুঁড়িয়ে যাবে। প্রাণপণে চিৎকার করে উঠলাম, কে কোথায় আছো? বাঁচাও, আমায় বাঁচাও। সেই পায়ের চাপ আরো বাড়তে লাগলো, এবং সেই সঙ্গে এই মুহূর্তে ঝুলতে থাকা কায়া মরা দেহটা
হাসতে হাসতে হিঁচকি তুলতে লাগলো ক্রমাগত। ফের আমি চেঁচালাম, আমাকে মেরে ফেললো, বাঁচাও। দেখতে দেখতে পায়ের চাপে আমার দম বন্ধ হয়ে এলো। 2 হাত দিয়ে টেনে সে সাংঘাতিক বাঁধন খোলবার চেষ্টা করলাম, বৃথা চেষ্টা। শ্বাস বন্ধ হয়ে এলো, চেতনা প্রায় চলে যাচ্ছে। আমি মৃত হতে যাচ্ছি বুঝতে পারছিলাম। হঠাৎ চোখের পাতা বুজে এসেছে। অন্ধকারের থেকেও আরও অন্ধকার দেখছি চোখে। সেই সময় মুহূর্তে যেন অনেক লোকের দ্রুত পদশব্দ শুনলাম। শব্দক্রমে কাছে এসে পড়ল। কে একজন জিজ্ঞাসা করলে, কি হয়েছে, কি হয়েছে, অমন চিৎকার করছেন কেন? পা দুটো তখনও আমায় ছাড়েনি। হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বললাম, এই লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল। আমি বাধা দেওয়াতে পা দিয়ে চেপে ধরে আমাকেও মারবার চেষ্টা করছে। কই, কে কে গলায় দড়ি দিয়ে ঝুলছে? কে ঝুলছে? কোথায় মশাই? কে আপনাকে মারার চেষ্টা করছে? এখানে নেই, নেই তো কেউ। আমি 2 হাত দিয়ে সেই পচা মাংসের দুর্গন্ধ ভরা পা দুখানা টানতে টানতে রুদ্ধশ্বাসে বললাম, দেখতে পাচ্ছ না? এই দেখো, এইখানে, এইদিকে দেখো একবার। আগন্তুক বলল, কি দেখবো, কাকে দেখবো? কেউই তো এখানে নেই, কেবল আপনি ছাড়া। সেই সময় হঠাৎ পা দুটো আমাকে ছেড়ে দিল। আমি টোলে এলিয়ে ধপাস করে মাটির উপর আছড়ে পড়লাম। যে লোকগুলো এসেছিল তারা টর্চের আলো জ্বালিয়ে বট গাছের ডালে বিভিন্ন দিকে আলো ফেলে বলল আমাকে, এই দেখুন, ভালো করেছে, কোথাও কেউ নেই এখানে। তবে হ্যাঁ, এই মাসখানেক আগে এখানে একটা লোক ঠিক এই গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল বটে, কিন্তু আজ আবার কে এখানে মরতে আসবে? হ্যাঁ, আপনি ঘুমিয়ে পড়েছিলেন বুঝি মশাই? স্বপ্ন দেখছিলেন নাকি? ভেবে বলুন তো। পাছে ওই ব্যক্তিরা আমায় মানসিক ভারসাম্যহীন ভাবে। সেই ভয়ে, সেই চিন্তায় আমি বললাম, হ্যাঁ মশাই, তাই হবে। বোধহয় একটু ঘুম এসে গেছিল।